হ্যালো স্টুডেন্টস, আজ আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য ভৌতবিজ্ঞানের অঙ্কের সাজেশান 2026। ঠিক আছে, তো আমাদের আমি বেশি কোশ্চেন দেবো না, আমরা মোট 10টা কোশ্চেন দেবো এখানে। আমি টোটাল তোমাদের ফিজিক্যাল সায়েন্স থেকে 10 থেকে 12টা কোশ্চেন আমি ম্যাক্সিমাম দেবো, তার বাইরে একটা কোশ্চেনও দেবো না। ঠিক আছে, এই 10 থেকে 12টা কোশ্চেনের মধ্যেই কিন্তু, তাও অতটা হবে কিনা বলা যাচ্ছে না, দেখা যাক, ভিডিও শেষে তোমরা দেখতে পাবে মোট কটা কোশ্চেন হচ্ছে। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম 12টা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখবে তার মধ্যে থেকে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তো আমাদের তার মধ্যে আমি প্রতিটা অঙ্কের সমাধান, আমি প্রথম ভেবেছিলাম অঙ্কগুলো শুধু কোশ্চেনগুলো দিয়ে দেবো, পরে ভাবলাম না, সমাধানটাও দিয়ে দেওয়া উচিত। ঠিক আছে, এবং তোমরা যারা এই অঙ্কের সমাধান চাও, মানে পিডিএফ চাও, সমাধানের পিডিএফ চাও, তাদের কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানে জয়েন হয়ে যাবে, এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও কিন্তু জয়েন হয়ে থাকবে। আশা করি বোঝা গেল। এবার আমরা সরাসরি চলে যাব আমাদের প্রথম যে অঙ্কটা বলেছে। এই অঙ্কটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ঠিক আছে, মানে আমি যে কটা অঙ্ক দেবো না, সব কটা অঙ্কই কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। ঠিক আছে, ভীষণ 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 ইম্পর্টেন্ট অঙ্ক আমি দেবো। ঠিক আছে, তো চলো, আমাদের প্রথম অঙ্ক হচ্ছে বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, এরূপ 50 গ্রাম জিঙ্কে অতিরিক্ত পরিমাণ পাতলা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটালে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে। এই ছিল আমাদের কোশ্চেনটা। ঠিক আছে, এই আছে আমাদের কোশ্চেনটা, এর উত্তরটা আমি একবার করেই দিচ্ছি এখানে। তো দেখো, প্রথমে কী দেওয়া আছে, বাণিজ্যিক জিঙ্কে 35% অশুদ্ধি আছে, তাহলে আমাদের বিশুদ্ধতার পরিমাণ কতটা। তাহলে আমি প্রথমেই করব বিশুদ্ধতার পরিমাণ কতটা। তাহলে লেখো বিশুদ্ধতার পরিমাণ, বিশুদ্ধতার পরিমাণ তাহলে কত হবে। আমরা জানি যে 100-র মধ্যে 35% যদি শুদ্ধ হয়, তাহলে বাদ বাকি কী হবে, হচ্ছে অশুদ্ধ যদি 35% হয়, তাহলে কিন্তু বিশুদ্ধ হবে 100 থেকে 35 বাদ যাবে, অর্থাৎ 65%। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের 65% কিন্তু আমাদের অশুদ্ধি, বিশুদ্ধতার পরিমাণ, বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ। ঠিক আছে, তাহলে আমাদের বলেছে কতটা জিঙ্ক আছে, 50 গ্রাম জিঙ্ক আছে। তাহলে 50 গ্রাম জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কতটা দেখে নিই। তাহলে 50 গ্রাম জিঙ্কে বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ, তাহলে তার 60% বিশুদ্ধ জিঙ্কের পরিমাণ কতটা হবে, তাহলে দেখে নাও পরিমাণ কতটা হবে। কারণ আমরা জানি 50 গ্রাম আছে, 50 গ্রামের 65%, তাহলে 65/100, তাই তো। তাহলে 50 দুগুণে 100, তাহলে কত হচ্ছে 65/2, মানে 32.5, তাই 32.5 গ্রাম। তাহলে দেখো আমাদের যে বিক্রিয়াটা হবে, এখন যে রাসায়নিক বিক্রিয়া, সেটা দেখো কী হবে দেখে নাও। আমাদের রাসায়নিক বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ার সমীকরণ Zn প্লাস H2SO4 ইজিক্যাল টু কী হবে, ইজিক্যাল টু তৈরি করবে ZnSO4 প্লাস H2। ঠিক আছে, ZnSO4 প্লাস H2 আমাদের তৈরি করবে। এখন যে জিঙ্ক কতটা আছে, আমাদের জিঙ্ক আছে 65, জিঙ্কের পারমাণবিক ভর, এবং আমাদের বলেছে কী পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে, না হাইড্রোজেনের বলতে হাইড্রোজেন কতটা আছে, আমাদের 2 গ্রাম হাইড্রোজেন আছে। তাহলে 65 গ্রাম জিঙ্ক থেকে আমরা 2 গ্রাম হাইড্রোজেন পাই, সেটাই আমরা লিখব যে 65 গ্রাম জিঙ্ক থেকে আমরা কী পাচ্ছি, 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি, তাই তো, 2 গ্রাম হাইড্রোজেন পাচ্ছি। তাহলে দেখো 1 গ্রাম যদি আমি জিঙ্ক নিই, তাহলে 1 গ্রাম জিঙ্ক থেকে কতটা পাবো আমি, 2/65 গ্রাম হাইড্রোজেন। তাহলে আমাদের নিতে হবে কতটা, 32.5 গ্রাম। তাহলে 32.5 গ্রাম জিঙ্ক থেকে আমরা কতটা পাবো, দেখো 2/65 ইন্টু কত হবে, 32.5। দেখে নাও 32.5কে কাটাকাটি করলে দ্বিগুণ হয় 65, 2 আর 2 কেটে গেল, তার মানে কত হবে 1 গ্রাম H2। তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 1 গ্রাম H2। তাহলে আমাদের কতটা হাইড্রোজেন প্রয়োজন, আমাদের কিন্তু 1 গ্রাম হাইড্রোজেন প্রয়োজন। আশা করি বোঝা গেল। এটাই কিন্তু আমাদের কোশ্চেন ছিল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তোমরা যারা এইসব কোশ্চেনের পিডিএফ চাও, তারা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে, আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু যুক্ত যাবে। ডেসক্রিপশান চেক করো, দেখো ডেসক্রিপশানে কিন্তু আমাদের তার লিঙ্ক দেওয়া আছে। ডেসক্রিপশান চেক করো, ওখানে কিন্তু আমাদের লিঙ্ক দেওয়া আছে, চ্যানেলের লিঙ্ক। ঠিক আছে, ওখান থেকে জয়েন হয়ে যাও। ওখানে কিন্তু আমি প্রতিটা পিডিএফ, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে তোমরা কিন্তু পিডিএফটা পেয়ে যাবে, এবং সকল প্রশ্নের উত্তর কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাচ্ছ ছবি আকারে। ঠিক আছে, তো এই ছিল আমাদের প্রথম কোশ্চেন। চলো আমার নেক্সট কোশ্চেনটা দেখে নিই। কোশ্চেন নাম্বার 2 কী বলছে দেখো,
বলছে H2SO4 এবং Zn এর বিক্রিয়ায় 10 গ্রাম H2 প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম Zn প্রয়োজন। জিঙ্কের পারমাণবিক ভর 65.5 গ্রাম বলে দেওয়া আছে, 65.5 হবে, কারণ পারমাণবিক ভর কিন্তু কোনো একক নেই, তাতে এককবিহীন ভৌত রাশি, তাই তো, তাহলে 65.5 হবে। আচ্ছা, একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যারা মনে করছো তোমরা অঙ্কগুলো সমাধান করতে পারবে, তারা কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু স্কিপ্ট করে যাবে, ঠিক আছে। স্কিপ্ট করে যাবে বলতে তোমরা কিন্তু একটু ভিডিওটার স্পিড বাড়িয়ে দেবে, ঠিক আছে, 1.5 করে দেবে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে, ঠিক আছে। যদি তোমাদের মনে হয় না অঙ্কগুলো আমাদের দেখার প্রয়োজন, অঙ্কগুলো একবার বোঝার প্রয়োজন আছে, তাহলে কিন্তু আমার সঙ্গে প্রতিটা অঙ্ক কিন্তু তোমরা দেখতে দেখতে যাবে। বোঝা গেল কি বললাম আমি প্রতিটা অঙ্ক করে দিচ্ছি, দেখবে এবং বুঝিয়েও দিচ্ছি, বুঝে নেবে। ওকে, তো চলো। বলছে H2SO4 এবং Zn এর বিক্রিয়ায় 10 গ্রাম H2 প্রস্তুত করতে 80% দূষিততার কত গ্রাম জিঙ্কের প্রয়োজন। তো দেখো, আমাদের প্রথমে যদি আমরা বিক্রিয়া সমীকরণটা লিখি, তাহলে আগেরবার যে বিক্রিয়াটা লিখেছি সেটাই হবে এখানে। তাহলে Zn প্লাস H2SO4 বিক্রিয়া করলে কি উৎপন্ন করবে, ZnSO4 প্লাস কী হবে, প্লাস কিন্তু এই H2, এটা উৎপন্ন হবে। এখানে কথা বলেছে Zn। আচ্ছা, আগের অঙ্কে আমরা Zn এর মান 65 দিয়েছি, কারণ আগের অঙ্কের জন্য 65 হয়েছিল। 65 আচ্ছা, তুই কিছু না বলে দেয় তোমরা 65 দেবে, আর যদি বলে দেয় 65.5 তখন কিন্তু 65.5 দিতে হবে। বোঝা গেল? আর হাইড্রোজেনের কতটা হবে, হাইড্রোজেন কিন্তু আমাদের 2 গ্রাম। বোঝা গেল? তাহলে আমরা কীভাবে লিখতে পারি জিনিসটাকে, লিখতে পারি 2 গ্রাম H2 প্রস্তুত করতে আমাদের কিন্তু প্রয়োজন 65.5 গ্রাম Zn। বোঝা গেল? আমি কথাটা লিখলাম না, তোমরা লিখে দেবে, ঠিক আছে। তাহলে এবার দেখো, যদি 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে যদি 65.5 গ্রাম Zn প্রয়োজন পড়ে, তাহলে আমরা বলতে পারি 1 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে আমাদের কিন্তু 65.5 বাই কত 2 এত গ্রাম কিন্তু Zn এর প্রয়োজন, তাই তো। আর আমাদের হাইড্রোজেন কতটা আছে, আমাদের কিন্তু হাইড্রোজেন আছে 10 গ্রাম। তাহলে 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে আমাদের তাহলে কী লাগবে, 65.5 বাই 2 ইন্টু কিন্তু 10 এত গ্রাম Zn। তাহলে কাটাকাটি করলে 2 দুগুণ 5 দুগুণ 10, 5 দ্বিগুণ করলে কত হবে, 5 5 25 5, তাই তো। হাতের 2, 5 5 25 26 27 7, হাতের 2, 5 30 আর 2 32, একটা দশমিক 327.5 গ্রাম আর আছে Zn। বোঝা গেল? তাহলে 10 গ্রাম হাইড্রোজেন থেকে আমরা কতটা Zn পাচ্ছি, 327.5 গ্রাম Zn আমরা কিন্তু পাচ্ছি। আমাদের প্রশ্নে বলেছিল কি যে দেখো H2SO4 এবং Zn এর বিক্রিয়ায় 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে 80% বিশুদ্ধতার কত গ্রাম Zn প্রয়োজন, 80% বিশুদ্ধতার বলেছে কিন্তু। তাহলে আমরা নর্মালি 10 গ্রাম হাইড্রোজেন থেকে আমরা এত গ্রাম কিন্তু Zn পাচ্ছি। তাহলে অতএব আমরা কী করতে পারি এখন, তাহলে আমরা লিখতে পারি অতএব নমুনা জিঙ্কের পরিমাণ, নমুনা জিঙ্কের পরিমাণ দেখে নাও, নমুনা জিঙ্কের পরিমাণ, তাহলে কীভাবে বের করতে হবে নমুনা জিঙ্কের পরিমাণ, 80% বিশুদ্ধতা বলেছে, তাহলে কী হবে 327.5 ইন্টু কত হবে 100 বাই কিন্তু 80, ঠিক আছে, 100/80। বোঝা গেল? তাহলে এখান থেকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কিন্তু আমরা কী পাবো দেখো, এখানে দশমিক তুলে তলায় একটা 10 পাবো, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিয়ে এখানে দুটো শূন্য কাটা যাবে, তাহলে 3 2 7 5 যদি আমরা 8 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের যে উত্তরটা হবে, উত্তরটা হচ্ছে, তোমরা এটা মনে রাখবে যে 409 ঠিক আছে, 409.375 এত গ্রাম। বোঝা গেল? নমুনা জিঙ্কের পরিমাণ কতটা হচ্ছে, বোঝা গেল? এই পরিমাণ কিন্তু আমাদের নমুনা জিঙ্ক পাওয়া যাবে। আশা করি বোঝা গিয়েছে। আমাদের দেখো নেক্সট কোশ্চেন কী বলছে দেখে নাও। তো তৃতীয় অঙ্ক কী বলছে, তৃতীয় অঙ্ক আমরা তড়িৎচালক বলের থেকে রেখেছি। তার মানে এটা নয় যে আমরা দ্বিতীয় চ্যাপ্টার থেকে আবার তৃতীয় চ্যাপ্টার থেকে রাসায়নিক অঙ্ক থেকে আর দেবো না, রাসায়নিক অঙ্ক থেকে আরও কিছু অঙ্ক থাকবে, সেটা এর ভেতরে মিক্স থাকবে, ঠিক আছে। তো আমি আপাতত তো চলতড়িৎ থেকে আরও 2-1টা দেই, তারপরে আবার রাসায়নিক অঙ্কে আমরা ফিরে আসবো। তো কী বলছি দেখো, 1.08 ভোল্ট তড়িৎচালক বলের একটি কোষকে কোনো বর্তনীর সঙ্গে যুক্ত করলে 0.5 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা চলে ও বৈবর্তনীর প্রান্ত বিভব প্রভেদ হয় 0.7 ভোল্ট। কোষটির অভ্যন্তরীণ রোধ কত হবে? তো আমাদের দেওয়া আছে কি দেখো, আমাদের দেওয়া আছে তড়িৎচালক বল বা ইএমএফ বা তার তড়িৎচালক বলের মান কত বলেছে, 1.08 এত ভোল্ট, ঠিক আছে। আর দেওয়া আছে কি আমাদের প্রবাহ মাত্রা, তার মান কত দেওয়া আছে 0.5 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে আমাদের আর দেওয়া আছে কি প্রান্ত বিভব প্রভেদ ভি এর মান, সেটা কত দেওয়া আছে 0.7 ভোল্ট। আশা করি বোঝা গেল। তাহলে আমাদের অভ্যন্তরীণ রোধ স্মল আর এর মান বের করতে হবে,
কোষের অভ্যন্তরীণ রোধ বা স্মল আর এর মান কত সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তা আমরা কীভাবে করতে পারি দেখো, আমরা জানি সূত্রটা কি, আমরা জানি, লেখো যে আমরা জানি কি জানি আমরা ই ইজ ইকুয়াল টু ই সমান সমান হচ্ছে ই সমান সমান ভি প্লাস আই স্মল আর। ঠিক আছে, তো এখান থেকে যদি স্মল আর এর মান বের করতে হয় তখন ই মাইনাস ভি ইজ ইকুয়াল টু আই আর লিখতে পারি। তাহলে আর এর মান বের করতে গেলে ই মাইনাস ভি বাই কিন্তু আই। ঠিক আছে, এর উপরে যে মানটা বসাও, ই মানে কত 1.08 মাইনাস ভি মানে 0.7 বাই কত, বাই কিন্তু তোমার 0.5। যদি তুমি এটা ক্যালকুলেশন করো তো তুমি যে মানটা পাবে সেই মানটা হচ্ছে 0.76। তাহলে 0.76 যে মানটা বেরোলো আমাদের, 0.76 যে মানটা আমাদের বেরোলো এটাই কিন্তু আমাদের কি কোষের অভ্যন্তরীণ রোধ। ঠিক আছে, এটাই কিন্তু এত ওহম কিন্তু আমাদের কোষের অভ্যন্তরীণ রোধ বা স্মলারের মান। আশা করি বোঝা গেল সবার। ঠিক আছে, এখানেও বা চিহ্ন দাও, এখানেও লেখো বা, এখানে আর দাও, এখানে অতএব দিয়ে এখানে লেখো স্মলার মানে হচ্ছে 0.76 ওহম। আশা করি বোঝা গেল। দেখো নেক্সট কোশ্চেন, এটা কিন্তু পছন্দ মনে কোশ্চেন, তার জন্য কিন্তু এই কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, কোশ্চেন নাম্বার 4 কি বলছে, যে প্রথম পরিবাহী রোধ দ্বিতীয়টির দ্বিগুণ, পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব পার্থক্য একই হলে এদের মধ্যে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে। ঠিক আছে, এই কোশ্চেনটা ভীষণ সহজ একটা কোশ্চেন, তোমরা যারা পারবা তারা কিন্তু ভিডিওটা পজ করে তোমরা কিন্তু অঙ্কটা সমাধান করার চেষ্টা করবে, আর যাদের হবে না তারা আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা কিন্তু খাতায় তুলে নেবে। আর যদি না তুলতে চাও তাহলে আমি আগেই বলেছি আমাদের এই প্রশ্নগুলোর পিডিএফ, এই যে যেগুলো আমি অঙ্কগুলো করছি এটা যদি পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু পিডিএফ বা ছবি যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকবে। ঠিক আছে, যার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবে। ঠিক আছে, যদি এগুলোর পিডিএফ তোমরা পেতে চাও তবে, আদারওয়াইজ তবু জয়েন হয়ে থাকবে, কারণ তোমরা বিভিন্ন ইনফরমেশান কিন্তু এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আমরা এই অঙ্কটা চলে যাই। বলছে কোনো পরিবাহী রোধ দ্বিতীয়টির দ্বিগুণ, পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব পার্থক্য একই হলে এদের মধ্যে তড়িৎ প্রবাহের অনুপাত কত হবে। তো আমরা বেসিক্যালি জানি কি এই অঙ্কটা অ্যান্সার করার জন্য আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কত হয় আই আর। কী হয়, ভি ইজ ইকুয়াল টু আই আর। ভি মানে বিভব প্রভেদ, আই মানে তড়িৎ প্রবাহমাত্রা, আর মানে হচ্ছে রোধ। ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা আমাদের জানা আছে। এখন বলেছি দেখো বিভব পার্থক্য একই হলে, অর্থাৎ ভি এর মান কিন্তু দুই ক্ষেত্রে একই। আমি ধরে নিলাম প্রথম ক্ষেত্রে বিভব প্রভেদ ভি অন, তাহলে ভি অন ইজ ইকুয়াল টু আই অন আর অন লিখতে পারি আমরা। আবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা জানি ভি টু ইজ ইকুয়াল টু আই টু আর টু। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট কী জানো, বলছে ভি ওয়ান আর ভি টু কিন্তু সমান, তাই তো? যদি তাই বলে বিভব প্রভেদ একই বলেছে তাহলে সমান হবে, তাহলে আমরা বলতে পারি আই অন আর অন ইজ ইকুয়াল টু আই টু আর টু। এখন অনুপাত চেয়েছে কার, তড়িৎ প্রবাহের অনুপাত কত। তাহলে দেখো আমরা লিখতে পারি আয়ন বাই কত, আই টু যদি করি আমরা তাহলে আর টু বাই কত হবে, আর টু বাই আর ওয়ান হবে। মানে আর টু মানে কত আর আর ওয়ান মানে কত, বলেছে প্রথম পরিবাহী রোধ যদি আমরা আর ওয়ান ধরি তাহলে আর ওয়ানের মান কত জানো, বলছে প্রথম পরিবাহী রোধ যদি আর ওয়ান সমান আর হয় তাহলে দ্বিতীয় পরিবাহী রোধ আর টু সমান কত হবে, বলছে প্রথম পরিবাহী দ্বিতীয়টির দ্বিগুণ, দ্বিতীয়টা তাহলে যদি আর হয় তাহলে প্রথমটা কিন্তু কত হবে, টু আর হবে, তাই তো? তাহলে আমরা আর টু মানে কিন্তু আর 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 ওয়ান মানে হচ্ছে টু আর, তাই তো? তাহলে আর আর কেটে গেলে 1/2, অর্থাৎ এখানে উত্তর কত হবে, আয়ন ইস টু আই টু, তার মান কত হচ্ছে 1:2 কিন্তু 2। বোঝা গেল, 1:2 কিন্তু তোমার অ্যান্সার হবে। আশা করি বুঝতে পেরেছো তোমাদের অঙ্কটা। ঠিক আছে, এটাই কিন্তু তোমাদের অঙ্ক ছিল। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, নেক্সট অঙ্ক কী বলছে দেখে নাও। এবার আমাদের 5 নম্বর যে কোশ্চেনটা সেটা দেখে নাও কি বলছে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন কি বলছে, দুটি রোধ কুণ্ডলীর শ্রেণীয় সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে 12 ওহম আর 5/3 ওহম হলে তুল্য রোধ দুটির মান কত হবে। তা ধরে নাও যে রোধ দুটি কী কী রোধ দুটি কী ধরবো আমরা, একটা ধরবো আর ওয়ান ও আর টু। তাহলে এদের শ্রেণী সমবায় করলে কত হবে, তাহলে আর ওয়ান প্লাস আর টু সমান কিন্তু 12, আর একটা বলেছে 1/r1 প্লাস 1/r2 ইজ ইকুয়াল টু কিন্তু তোমার কত হবে, সমতল সমবায়ের তুল্য রোধ বলেছে। আচ্ছা এটাকে এইভাবে না লিখে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক এইভাবে লেখার দরকার নেই, আমরা লিখতে পারি যে r1 ইন্টু r2 বাই r1 প্লাস r2 এর মান কিন্তু দেওয়া আছে 5/3। এইভাবে কেন লিখলাম না বলো তো, 1/5/3 করতে হবে, 3/5 হবে, ঝামেলা হয়ে যেত। ঠিক আছে, এটা লেখো। তাহলে এখান থেকে কত হবে দেখো,
R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2 মানে 5/3। এখান থেকে আমরা একটা জিনিস তো ক্লিয়ার, যেখান থেকে R1 প্লাস R2 মান কত 12, তাহলে লেখো R1 ইন্টু R2 বাই কিন্তু কত হবে, এদের মান কিন্তু 12, তাই তো, ইজিক্যাল টু 5/3। তুমি নিচে কাটাকাটি করতে পারো, 3 একে 3, 3 এ 4, 12, বোঝা যাচ্ছে। তাহলে কী হবে, R1 ইন্টু R2 মানে কত হবে, 4 5 20 হবে। বোঝা গেল এই পর্যন্ত। তাহলে দেখো আমরা এখান থেকে কী লিখতে পারি, আমরা লিখতে পারি যে R1 সমান 20/R2। এনি ডাউট? আশা করি কারো থাকবে না। এবার দেখো আমরা কি করতে পারি, এইবার আমরা যেটা করতে পারি, আমরা এই সমীকরণটা থেকে আমরা কি লিখতে পারি, ওই কোন সমীকরণ ওপরে R1 প্লাস R2-র জায়গায় আমরা R1-এর মানটা ইনপুট করব। R1 মানে কত, 20/R2 প্লাস R2 ইজিক্যাল টু কিন্তু 12, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যদি লসাগু করি, তাহলে R2 লসাগু হবে, তাই তো, R2 হবে লসাগু। তাহলে উপরে কত হবে, উপরে হবে কিন্তু 20 প্লাস R2 তার স্কোয়ার ইজিক্যাল টু কিন্তু 12। তার মানে R2 তার স্কোয়ার মাইনাস 12R2 প্লাস 20 ইজিক্যাল টু 0। এটাই কিন্তু আমরা পাবো আলটিমেটলি, তাই তো। আমরা কিন্তু আলটিমেটলি কী পাবো, আমরা কিন্তু এই যে দ্বিঘাত সমীকরণটা কিন্তু আমরা এই যে দ্বিঘাত সমীকরণ পাচ্ছি একটা, এবং একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের আমরা যদি সমাধান করি, তাহলে আমরা দেখতে পাবো এর মান কত হবে। এর মানটা যেটা হবে সেটা হচ্ছে, যদি আমরা 20কে ভাঙিয়ে 12 করতে হবে, তো 20কে ভাঙিয়ে 12 কীভাবে করা যেতে পারে, 10 2 20, তাহলে R2 স্কোয়ার মাইনাস আমরা 10R2, তাই তো, মাইনাস 2R2 প্লাস 20 ইজিক্যাল টু 0 করতে পারি। সেখান থেকে আমরা কমন টমন নিলে বুঝতেই পারছো এখানে কত হবে, R2 কমন চলে যাবে, তাহলে R2 মাইনাস 10 মাইনাস 2 কমন চলে গেলে R2 মাইনাস 10 ইজিক্যাল টু 0। তাহলে R2-র মান কত হচ্ছে, R2-র মান 10 হতে পারে, অথবা R2-র মান কত হতে পারে, 2ও হতে পারে। কিন্তু R2-র মান 10 হতে পারে, R2-র মান কিন্তু 2 হতে পারে, 10 ওহম অথবা 2 ওহম। যখন R2-র মান 10 ওহম, তখন R1-এর মান কত, R1-এর মান কিন্তু এই দুটোর যোগফল যেহেতু 12, তাই তো, এই দুটোর যোগফল কত, 12, তো তাহলে R2 যখন 10, তাহলে R1-এর মান 2 ওহম হবে, আর R2-র মান যখন 2, তখন R1-এর মান কত হবে, 10 ওহম হবে। এখন একটা কথা বলি, এই অঙ্কটা কিন্তু আরেক রকমভাবে করা যায়। কীরকমভাবে, দেখো আমরা কী পেলাম, R2 ইন্টু R1 ইজিক্যাল টু 20 পেলাম, তাই তো। এই পর্যন্ত লেখার পরে তখন নিচে আমরা কীভাবে করতে পারি, আমরা জানি যে R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার সমান R1 প্লাস R2 তার হোল স্কোয়ার মাইনাস 4R1 R2, ঠিক আছে, 4R1 R2, এই সূত্রটা তো আমরা জানি, এখানে কিন্তু মাইনাস একটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে যদি মান বসাই, R1 প্লাস R2-র মান কত, R1 প্লাস R2-র মান 12, তাহলে 12 স্কোয়ার মাইনাস 4 গুণ R1 ইন্টু R2 মানে 20, তাহলে 12 12 কত, 144 মাইনাস 4 20 80, 144 থেকে 80 বাদ দিলে কত হয়, 144 থেকে 80 বাদ দিলে হয় তোমার 64, তাই তো। তার মানে কত, 64 আর স্কোয়ার আছে, মানে কত স্কোয়ার, এটা 8-এর স্কোয়ার, মানে আমরা বলতে পারি R1 মাইনাস R2-র মান কত হচ্ছে, 8, তাই তো। তাহলে একটা জিনিস দেখো, R1 মাইনাস R2-র মান কত হচ্ছে, 8 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা আবার জানি কি, আমরা জানি যে R1 প্লাস R2-র মান কত, 12। তাহলে এখান থেকে আমরা অপনয়ন পদ্ধতি করলে 2R1 মানে কত হচ্ছে, 12 আর 8 20, তাহলে R1 মানে 2R1 মানে হচ্ছে 20, তাহলে R1 মানে কত হবে, 10 হবে। এই তোমার একটা মান বেরিয়ে গেল, ঠিক আছে। R1-এর মান কত হচ্ছে, 10, তাহলে বাদ বাকি মানটা কত হবে, R1-এর মান 10 হলে R2-র মান কত হবে, তাহলে 2 হবে, তাহলে R2-র মান আমরা বলতে পারি কিন্তু 2 ওহম, ঠিক আছে। তাহলে R2-র মান কিন্তু আমরা পেতে পারি 2 ওহম। এখন এই মানটা আমরা কিন্তু কোনটা পেলাম, এই মানটা দেখো আমরা এখানে 2 রকম মান পেয়েছি, এখানে কিন্তু 1 রকম মান পেয়েছি। তা আমার মনে হয়, ঠিক আছে, এইভাবে এই পদ্ধতিটা করা কিন্তু তোমাদের উচিত। এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমাদের জন্য, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা আমি অনেক জায়গায় টেস্ট পেপারে দেখেছিলাম, এবং বিভিন্ন পেপার সলভ করার সময় কিন্তু আমি এই অঙ্কটা বহু জায়গায় পেয়েছিলাম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক কী বলছে দেখিয়ে দিই। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তোমরা জানো যে এই কোশ্চেনটা কিন্তু এবিটিএতে প্রচুর, বা WBH থেকে শুরু করে প্রতিটা টেস্ট পেপারে কিন্তু বহুবার আছে। কি বলছে কোশ্চেনটা, বলছে একটি বাড়িতে 10টি 40 ওয়াটের বাতি, 5টি 80 ওয়াটের পাখা এবং একটি 80 ওয়াট টিভি দৈনিক 6 ঘন্টা করে চলে। 30 দিনের মাসে ওই বাড়ির মাসিক শক্তি ব্যয় বোর্ডকাকে কত হবে। তো দেখে নাও এই অঙ্কগুলো তুমি কীভাবে করবে, একদম শর্টকাটে করে দিচ্ছি। তো
তাহলে মোট তড়িৎ শক্তি ব্যয় বা মোট ব্যয়িত তড়িৎ শক্তি যদি আমি বের করি, তাহলে মোট ব্যয়িত তড়িৎ শক্তি লেখো, মোট ব্যয়িত তড়িৎ শক্তি একেবারে বেরিয়ে যাবে তড়িৎ শক্তি। ঠিক আছে, আলাদা আলাদা পার্টি কিন্তু তোমাদের করা লাগবে না। ঠিক আছে, তাহলে সমান সমান চিহ্ন দিয়ে তলায় চলে যাও। 10টি 40 ওয়াটের পাখা বাতি বলেছে, ওকে, প্লাস 5টি 80 ওয়াটের কিন্তু আমার পাখা এবং প্লাস একটি 80 ওয়াটের টিভি। ঠিক আছে, এই বলা আছে। ঠিক আছে, দৈনিক কতক্ষণ করে চলে? দৈনিক কিন্তু 6 ঘন্টা করে চলে। মোট কতদিন চলবে? 30 দিন চলবে। দিলাম গুণ করে। ঠিক আছে, তো সমান সমান চিহ্ন দাও। 4 10কে কত? 40 10কে 400 প্লাস 50টা 40 প্লাস 80 ইন্টু কত বললাম? ইন্টু 6 ইন্টু 30। তাহলে কত হবে দেখো? 400 400 800, মানে 880 ইন্টু 6 ইন্টু 30। ঠিক আছে, এত কি হচ্ছে? এত কিন্তু ওয়াট ঘন্টা, এত কিন্তু কোন একক? ওয়াট ঘন্টা। এটা ছিল ওয়াট ঘন্টা। আমি কি করছি এবার? এই ওয়াট ঘন্টাটাকে আমি যদি কিলোওয়াট ঘন্টা করতে চাই, তাহলে 880 ইন্টু 6 ইন্টু 30, তাকে কিন্তু আমার কি করতে হবে? 1000 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে তাহলে আমি কী পাবো? কিলোওয়াট ঘন্টা পাবো। ঠিক আছে, তাকে আমি কী পাবো তাহলে? কিলোওয়াট ঘন্টা। আর এই কিলোওয়াট ঘন্টা যখন পাবো, তখন তার মানটা কেমন হবে দেখে নাও। 1 2 দুটো শূন্য কাটবে, তার মানে কত হচ্ছে? 88 ইন্টু 6 ইন্টু 3, এটা গুণ করতে পারবো 88 ইন্টু 18 বাই কিন্তু 10। 88 ইন্টু 18 বাই 10, এটা কিন্তু আমাদের উত্তর হবে। উত্তরটা কত হবে দেখে নাও। 8 8, আচ্ছা গুণটা এখানে করি আমরা। রাফে গুণটা করে নেবে ঝটপট, গুণ করে দেখবে কত হয়। এ গুণ করলে কত হচ্ছে? 158 হচ্ছে 158 মানে 1584। তাহলে কত হবে? 1584 বাই 10, এত কিন্তু কিলোওয়াট ঘন্টা, তাই তো? কিলোওয়াট ঘন্টাকে আমরা বোর্ড একক বলি। তাহলে একটার আগে দশমিক চলে যাবে। 158.4 এত বোট ইউনিট, এটাই কিন্তু আমাদের একক হচ্ছে। ঠিক আছে, এবার একটা কথা বলে দিই, তোমাদের ধরো এই অবধি তোমরা বোট ইউনিট বের করলে, কোনো কোনো অঙ্কে দেখবে বলা থাকবে, বলতে পারে যে প্রতি বোট ইউনিট কত টাকা করে? 6 টাকা করে বা 5 টাকা করে। তখন কিন্তু এর সঙ্গে সেটা গুণ করে দিতে হবে কিন্তু। ঠিক আছে, জাস্ট গুণ করলে উত্তর বেরিয়ে আসবে। আশা করি বোঝা গেল। এই ছিল আমাদের চলতরিৎ থেকে অঙ্ক। ঠিক আছে, এবার আমরা দেখব আরও দু এক জায়গা থেকে কোনো রকম অঙ্ক তোমাদের পরীক্ষা আসতে পারে, সেই ধরনের অঙ্ক দু একটা আরও বলে দেবো। চলো বলে দিই। তো পরমাণু নিউক্লিয়াস থেকে কিন্তু এই ধরনের কোশ্চেন আসছে, এটা একটা ম্যাথের মতো। ঠিক আছে, ওই জন্য আমি এই কোশ্চেনটা বলে দিচ্ছি। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। বলছে কোনো তেজস্ক্রিয় বিঘটনে প্রাথমিক নিউক্লিয়াস ইউ 238-92 এবং অন্তিম নিউক্লিয়াস 206-82 পিবি হলে কয়টি আলফা কণা এবং কয়টি বিটা কণা নিঃসৃত হয়েছে? তো এই অঙ্কগুলো তুমি কীভাবে করবে? এই অঙ্কগুলো করার জন্য তোমার সবার আগে জানতে হবে আলফা মানে কিন্তু যার পারমাণবিক সংখ্যা 4 আর ভর সংখ্যা 2। ঠিক আছে, মানে একটা কোনো কিছু থেকে আলফা নির্গত হওয়া মানে তার ভর সংখ্যা 4 কমে যাবে আর প্রোটন সংখ্যা 2 কমে যাবে। আর কোনো কিছু থেকে কোনো নিউক্লিয়াস থেকে যখন আমাদের বিটা নির্গত হয়, তখন কিন্তু নিঃসন্দেহে মনে রাখবে যে ভর সংখ্যা 0 মানে 1ও কমবে না, আর প্রোটন সংখ্যা কিন্তু 1 যোগ হয়। প্রোটন সংখ্যা কী হয়? 1 যোগ হয়। ওকে, তাহলে দেখো আমাদের এই যে কোশ্চেনটা দিয়েছে, ইউরেনিয়াম উপরে আছে কত? 238, আর তলায় আছে 92। সেখান থেকে আমাদের তৈরি করছে কি? পিবি উপরে হবে 206 আর তলায় কত আছে? তোমার 82। এটা যদি হয় তাহলে তোমার এখানে একটা জিনিস ভাবতে হবে যে 238 থেকে 206 হচ্ছে, মানে মাঝখানে মোট হচ্ছে বিয়োগ করলে কত হচ্ছে? 238 থেকে 206 বাদ দিলে আমাদের 32 হয়, তাই তো? তার মানে দেখো 32 আর যে ভর সংখ্যা কত কমছে? 32 কমছে। আর এক একটা আলফা কণা কটা করে কমাচ্ছে? তাহলে ভর সংখ্যা কমছে 32, আর এক একটা আলফা কণা কটা করে কমাচ্ছে? 4টে করে। তাহলে 4টে, এক একটা আলফা কণা যদি 4টে করে ভর সংখ্যা কমায়, তাহলে মোট ভর সংখ্যার পরিবর্তন দেখো, বিটা তো কোনো ভর সংখ্যা পরিবর্তন করবে না, শুধুমাত্র আলফা করবে। তাহলে আলফা কটা ভর সংখ্যা পরিবর্তন করছে? 32টা কমাচ্ছে, তাই তো? 238 থেকে 92 206তে যাচ্ছে, মানে 32টা কমছে, মানে 4 8 32, তাই তো? তার মানে করো আমার আলফা কণা নিঃসৃত হচ্ছে কটা? 8টা কিন্তু আলফা কণা নিঃসৃত হচ্ছে। এবার 8টা যদি আলফা কণা নিঃসৃত হয়, তাহলে নিঃসন্দেহে কিন্তু 8 গুণ 16টা কিন্তু আমার প্রোটন সংখ্যা কমে যাওয়ার কথা। 8 দুগুণ কত? 8 দুগুণ কিন্তু 16, মানে 16টা কিন্তু প্রোটন কমে যাওয়ার কথা। তার মানে 92 থেকে যদি 16 বাদ দিই, তাহলে কিন্তু কত পড়ে থাকে? তাহলে দেখো পড়ে থাকে হচ্ছে 76, তাই তো? 76টি পড়ে থাকবে।
তাই তো নাকি? যদি ৭৬টা পুরো থাকে তাহলে দেখো এখানে আছে কত ৮২, তাহলে এখানে হবার কথা ৭৬ কিন্তু আছে কটা ৮২। এই যে ৭৬ থেকে ৮২-তে জার্নি মোট কত ৪ আর ২ ৬, এই যে ৬টি পরমাণু বেশি আছে এখানে, এই ৬টো পরমাণু কিন্তু অ্যাকচুয়ালি বিটার জন্য আসছে, এই ৬টি পরমাণু কিন্তু বিটার জন্য আসছে। তাহলে আলফা কটা নির্গত হবে ৮টি, আর বিটা কটা নির্গত হবে 6টি। বোঝাতে পারলাম? এটা কিন্তু নিজের মতো করে পরীক্ষায় লিখে দেবে, ঠিক আছে? এটা কিন্তু নিজের মতো করে পরীক্ষায় কিন্তু এটা লিখে দেবে। আশা করি বুঝতে অসুবিধা হয়নি, সবাই বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্টে জানাও, আমি এই ভিডিও আলাদা করে নিয়ে আসবো তোমাদের জন্য, ঠিক আছে? ওকে, তো চলো, আমি বারবারই বলছি তোমরা যারা এই কোশ্চেনগুলোর পিডিএফ পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু জয়েন হয়ে থাকবে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তোমাদের কিন্তু এই কমেন্টগুলো পড়লে কিন্তু অনেকটা মোটিভেশন পাওয়া যায় নতুন ভিডিও করার জন্য, ঠিক আছে? অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের জানিয়ে দেবে, ঠিক আছে? এই যে সাজেশনের কথা সেটা কিন্তু বন্ধুদের জানিয়ে দেবে। এখানে কিন্তু মানে পরীক্ষা আসবেই আসবে এর থেকে একটা, ঠিক আছে? আমি এই ধরনের কোশ্চেন, ঠিক আছে? এটা মাথায় রাখবে, কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসবে। তো চলো আমাদের লাস্ট আর একটা কোশ্চেন দেবো, মোট 8টা কোশ্চেন দিয়ে কিন্তু আমি শেষ করব। আমি বলেছিলাম প্রথমেই হয় 10টা নয় 8টা নয় 12টা, যা একটা দেবো আমি 8টা কোশ্চেন দিয়ে তোমাদের শেষ করছি, বেশি চাপে রাখবো না, ঠিক আছে? একদম কম সাজেশান, সবচেয়ে কম সাজেশান তোমরা এখান থেকে একমাত্র পাচ্ছ, ঠিক আছে? তো চলো আর একটা মাত্র অঙ্ক দেবো। আমাদের আজকের সাজেশানের লাস্ট কোশ্চেন এটাই যে এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 সেন্টিমিটার কিউব বলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? এই কোশ্চেনটা তোমরা কিন্তু নিজে করবে, ঠিক আছে? এই কোশ্চেনটা তোমরা নিজেরা করবে, আশা করি তোমরা সবাই পারবে, ঠিক আছে? এই একটা মাত্র কোশ্চেন তোমাদের বাড়ির থেকে দিলাম, ঠিক আছে? তোমরা কিন্তু এই কোশ্চেনটা নিজে থেকে করবে। এটা কিন্তু মাধ্যমিক এমপি 2017 সালের কোশ্চেন কিন্তু, ঠিক আছে? ওই জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 2017 সালে এটা এসেছিলো। তোমরা অবশ্যই এই প্রশ্নটা কিন্তু নিজেরা সলভ করবে, ঠিক আছে? তোমাদের অবশ্যই হওয়া উচিত, ঠিক আছে? আর একটা কথা বলি, তোমরা যারা এখনও আগের দিনের যে আমি যে সাজেশান কোশ্চেন দিয়েছিলাম ভৌতবিজ্ঞানের, তোমরা অনেকে কমেন্ট করছো যে উত্তরগুলো দেওয়ার জন্য বা পিডিএফ দেওয়ার জন্য। আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে কিন্তু আমি অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, ঠিক আছে? আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি উত্তরগুলো সব আমি পাঠিয়ে দিয়েছি ছবি তুলে, ঠিক আছে? দাগ নম্বর দিয়ে ছবি তুলে উত্তর পাঠিয়ে দিয়েছি, যেটুকু উত্তর সেটুকু আমি ছবি তুলে সুন্দর করে পাঠিয়ে দিয়েছি। তোমরা যারা উত্তর পেতে চাও তারা কিন্তু অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে কিন্তু উত্তরগুলো কালেক্ট করে নেবে, ঠিক আছে? যদি পারো খাতায় লিখে নেবে, ওখান থেকে উপরে নিতে পারো। আমি দাগ নম্বর দিয়ে পর সাজিয়ে উত্তরগুলো কিন্তু লিখে দিয়েছি। আশা করি বোঝা গেল। তো চলো আজ এই পর্যন্তই থাক, আমার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা সাবস্ক্রাইব করেছো আর ভিডিও শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সঙ্গে থেকো সবসময়।